উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের 5 শিশুর প্রাণহানি। মহেশখালীতেও একজনের মৃত্যু। টানা বৃষ্টিতে আরও দুর্ঘটনার শঙ্কা। কুসংস্কারের কারণে হাসপাতালে না যাওয়ায় গ্রামে করোনায় বাড়ছে মৃত্যু, আরও 83 প্রাণহানি। থামছে না অবাধ চলাচল, আগস্টে ভারতের সঙ্গে বর্ডার খুলে দেওয়ার চিন্তা। সহপাঠীকে আপত্তিকর ভিডিও পাঠিয়ে উত্ত্যক্ত করায় বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি। জড়িত 3 বন্ধুও পারিবারিক সুশিক্ষার ঘাটতি বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। কক্সবাজারের উখিয়ায় ভূমি ধসে 5 জনের মৃত্যুর একদিন না যেতেই টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের 5 শিশু মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টানা বৃষ্টিপাতের কারণে গত রাত 3টার দিকে উপজেলার নীলা ইউনিয়নের পানখালী ভিলেজ পাড়া এলাকার সৈয়দ আলমের বাড়ির ওপর পাহাড় ধসে পড়ে। পাহাড় ধসে এক বৃদ্ধ মারা গেছেন। এর আগে গতকাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভূমি ধসে 3 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হন বেশ কয়েকজন। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন হাজার হাজার রোহিঙ্গা। পাহাড়, টিলা, গাছপালা আর মাটি কেটে বাঁশ পলিথিনের বসতি তৈরির কারণে এই ঝুঁকির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা বলছেন, বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে উদ্বেগ উৎকণ্ঠায় তারা। ক্যাম্পের দায়িত্বরতরা বলছেন, পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বললেও অনেক রোহিঙ্গা তা শুনেন না। পর্যায়ক্রমে ঝুঁকি নিয়ে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাহাড়ের ডালে বাঁশ পুঁতে চারদিকে তোলা হয়েছে ঝুপড়ি ঘর। তার উপরে থাকা পলিথিনের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারছে না। বৃষ্টির পানি পাহাড় বেয়ে ঘরের ভেতরে নানা দিকে পড়ছে। আবার অনেক রোহিঙ্গা পাহাড় কেটে করেছে বসতি। এই কাটা পাহাড় দৃশ্যমান না হওয়ার জন্য দেওয়া হয়েছে নানা রঙের পলিথিন। ঝুম বৃষ্টিতেও পাহাড়ের খাদে জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টির পানি থেকে বাঁচতে কাজ করছে রোহিঙ্গারা। যতদূর চোখ যায় পাহাড়ের উপর বা নিচে গায়ে গায়ে লাগানো অসংখ্য ঝুপড়িঘর ভারী বৃষ্টিতে ভিজছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে ঝুপড়িঘরে আশ্রয় নিয়ে বর্ষা মৌসুম পার করছে হাজার হাজার রোহিঙ্গা। তারা বলছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তারা। আরা বিয়াকুন মানে কি এর যেদুন কেমমা হাইন্ডালে না মানুষ আছে বিয়াকুন ডরক আছে তেল ভাল দিদি ওরে ফলোটিন দিদি সৌন্দর্যভাবে দের ইন হন নতাকের ভাঙি যার গই। বৃষ্টি হলেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসরত রোহিঙ্গাদের সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সচেতনতার কাজ করছে ক্যাম্প কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। কিন্তু অনেক রোহিঙ্গা তা শুনতে চান না বলে জানালেন তারা। জায়গার কোনো অভাব নাই, কিন্তু ওরা মানে জানে যে এটা ভেঙে যাবে, এরপরে ওইখানে থাকতে চায়। বাসীদেরকে আমরা বলছি যে আপনারা ঝুঁকিপূর্ণ যে জায়গা আছে সে জায়গা থেকে আপাতত ভারী বর্ষণে নিরবস্থানে চলে যান, পরবর্তীতে আপনারা আবার আসতে পারবেন। আর অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। আমাদের 34টা ক্যাম্পে, প্রতি ক্যাম্পে 1টা করে 34 সিপিপি ভলান্টিয়ার, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলান্টিয়ার, তারা কাজ করতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে 8,000 একরের বেশি বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লঘুচাপের কারণে কক্সবাজারে টানা বৃষ্টিপাত চলছে। এই অবস্থায় সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সে খবর জানাতে এই মুহূর্তে সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে এবং সেই উত্তাল সাগরে কিন্তু পাশাপাশি তীব্র বাতাস বয়ে যাচ্ছে। আমরা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, এই যে লঘুচাপের কারণে কক্সবাজারে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। সাথে বাতাস বয়ে যাবে এবং যে কোনো ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা করছে। তো ইতিমধ্যে গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে আজও সকালে প্রায় 6 জনের পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে টেকনাফে 5 জন একই পরিবারের, আর অন্যদিকে কক্সবাজারের মহেশখালীতে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আমরা বলতে পারি গতকালও পাহাড় ধসে 5 জন রোহিঙ্গা মারা যায়। এছাড়াও মহেশখালী এবং আরও 2-1টি জায়গায় মোট 12 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে যে ভারী বৃষ্টিপাতের কারণে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পানি বন্দী হয়েছে মানুষ, বিশেষ করে কক্সবাজারের প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, যেখানে মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে। আর জেলা প্রশাসন যেটি বলছে, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে প্রতি বছরই পাহাড় ধসে মানুষের মৃত্যু বাড়ে, সেহেতু পাহাড়ে কক্সবাজার শহর সহ কক্সবাজার পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ে পাদদেশ থেকে মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবার করোনা পরিস্থিতির খবর। কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিনেও সড়কে মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং চট্টগ্রামের চকবাজার এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাব সাদাতের কাছে। সাদাত, গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই অর্থাৎ ব্যক্তিগত পরিবহন এবং সাধারণ মানুষের উপস্থিতি যে কোনো সময়ের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে যারা বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালন করছেন, আইনশৃঙ্খলা বাহিনী সেই চেকপোস্টে দায়িত্ব পালনকালে প্রত্যেকটি পরিবহন যদি চেক করতে হয় সে কিন্তু অনেকটা দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে। এই মুহূর্তে রাজধানী আব্দুল্লাহপুরে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি একই সাথে যে প্রত্যেকটি পরিবহনকে যদি তারা চেক করতে যায় বা সবার যে সমস্ত তথ্য জানতে চায় সেই তথ্য জানতে গিয়ে কিন্তু দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে। একই চিত্র আমরা এর আগে বেশ কিছু এলাকায় ঘুরে এসেছি, সেখানে চিত্র প্রায় একই রকম। তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আসলে যে কোনো সময়ের তুলনায় আজকে পরিবহনের সংখ্যা কিন্তু অনেকাংশে বেশি। একই সাথে কিন্তু যারা ঢাকায় পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে এসে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র তারা বলছেন যে আসলে প্রতিটি পরিবহনে যে পরিমাণ গাড়ির চাপ, সেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে তাদেরকে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। বিগত সময় আমরা যেমনটি দেখেছিলাম যে সরকার আসলে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম, আজকে কিন্তু তেমনটি নেই। একই সাথে বিভিন্ন অজুহাত কিন্তু রয়েছে, নানা কারণে কিন্তু সামান্য অজুহাতে তারা ঘর থেকে বেরিয়ে আসছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে, বিভিন্ন মোড়ে রয়েছে। তারা যে সমস্ত সুনির্দিষ্ট কারণ দেখাতে ব্যর্থ হচ্ছে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে জরিমানার আওতায় নিয়ে এসেছেন। এর বাইরেও আমরা দেখেছি যে আসলে যারা পায়ে হেঁটে ঢাকা প্রবেশ করেছে, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস যেগুলো খোলা রয়েছে সেই সমস্ত কাজে যোগ দেওয়ার জন্য, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বিকল্প পরিবহন অর্থাৎ ঢাকায় এই সুযোগে কিন্তু ব্যক্তিগত পরিবহনে যেমন একই সাথে যেমন যাত্রী পরিবহনের সংখ্যা যেমনটি বেড়েছে, একই সাথে কিন্তু মোটরসাইকেলও কিন্তু যাত্রী পরিবহন চলছে। এই যাত্রী পরিবহনের ফলে কিন্তু এক ধরনের যেই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছিল প্রথম থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আসলে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলা সম্ভব হচ্ছে না। ফলে যে সংক্রমণের ঝুঁকি, সেই ঝুঁকিও কিন্তু কোনো অংশে কিন্তু কমছে না। সব মিলিয়ে বলছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষের উপস্থিতি বেড়েছে, কিন্তু স্বাস্থ্যবিধির যে বিষয়টি, সবাই মাস্ক পরিধান করলে কিন্তু সামাজিক দূরত্ব যে বিষয়টি সেটি কিন্তু মানছে না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ধন্যবাদ। আমরা এখন আছি নগরীর চকবাজার এলাকায়। কঠোরভাবে কিন্তু লকডাউন পালিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই মুষলধারে বর্ষণের মধ্যে সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, যারা ঘর থেকে বেরোচ্ছেন বা যারা অযথা গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাদেরকে জানার জন্য। সেক্ষেত্রে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে নগরীর যে চকবাজার এলাকা রয়েছে এই এলাকায় কিন্তু তারা দায়িত্ব পালন করছে। বিশেষ করে আমরা দেখছি প্রচুর রিক্সা চলাচল করছে। সেই রিক্সার যাত্রী যারা যাচ্ছেন, কী কারণে ঘর থেকে বের হয়েছেন বা কী উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন সেই বিষয়টুকু কিন্তু তারা জানার চেষ্টা করছেন, এবং যারা অযথা বেরোচ্ছেন তাদেরকে কিন্তু আমরা দেখছি তারা বিভিন্ন কী কারণে বেরিয়েছেন সেই বিষয়টিও জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে কথা বলতে চাই। আজকে আসলে মুষলধারে বর্ষণ হচ্ছে, তারপর আপনারা দায়িত্ব পালন করছেন, কি অবস্থা দেখছেন? আপনারা জানেন আজকে লকডাউনের 6ষ্ঠ দিন। এই 6ষ্ঠ দিনে আমরা সেনাবাহিনীর সদস্য নগরীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন এই চকবাজার এই জায়গাটি বিভিন্ন মেডিকেল স্থাপনা এবং ব্যাংক রয়েছে, যার কারণে অধিকাংশই রিক্সা যাত্রী এবং যারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা
ব্যাংকে যাচ্ছে অথবা ডাক্তারি কোনো কার্যকলাপের জন্য যাচ্ছে। তো আমরা নিশ্চিত করছি যে যারা ডাক্তারি কোনো পরামর্শের জন্য অথবা ব্যাংকে যাচ্ছে তাদের কাছে বৈধ আইডি কার্ড অথবা পাস আছে কিনা। যদি আমরা কোনো বৈধ কাগজপত্র না পাচ্ছি সেক্ষেত্রে আমরা তাদেরকে বাসায় ফিরিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র যারা প্রয়োজনের জন্য বের হয়েছে তাদেরকেই অ্যালাউ করছি। পাশাপাশি আমরা সরকারের প্রজ্ঞাপনকৃত যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো কঠোরভাবে মানার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা সেনাবাহিনী একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। সেক্ষেত্রে আমরা দেখছি কঠোরভাবে যে লকডাউন পালিত হচ্ছে, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা এই মুহূর্তে নগরী চকবাজার এলাকায় আছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরী চকবাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। কঠোর বিধিনিষেধের খবর জানাচ্ছিলেন চট্টগ্রামের চকবাজার থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং আবদুল্লাপুর থেকে যোগ দিয়েছিলেন এর আগে সাদাত রহমতুল্লাহ। এদিকে কঠোর লকডাউন উপেক্ষা করে শিমুলিয়া, বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চাপ রয়েছে যাত্রীদের। কেউ ফিরছেন ঢাকা, আবার কেউ বা যাচ্ছেন বাড়ি। সকাল থেকে ছোট ছোট যানবাহনে করে শিমুলিয়া ঘাটে ভিড় করেন অনেকে। ফেরি ভিড়তে না ভিড়তেই গাদাগাদি করে উঠে উত্তাল পদ্মা পাড়ি দেন তারা। কারো মধ্যেই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, যাতায়াতের জন্য রয়েছে নানা অজুহাত। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ হয় অপেক্ষার সারি। পারাপারের জন্য আটকা পড়ে শত শত যানবাহন। অসচেতনতা ও কুসংস্কারের কারণে হাসপাতালে না যাওয়ায় করোনায় কুষ্টিয়ার দৌলতপুরের লক্ষ্মীপুর গ্রামে গত 23 দিনে 13 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে আসে বলে জানান সিভিল সার্জন। এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরিদর্শনে অনেকটাই আশ্বস্ত হয়েছেন বলে জানায় গ্রামবাসী। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে 13 জনের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক নিয়ে মঙ্গলবার খবর সম্প্রচার করা হয় সময় সংবাদে। বিষয়টি জানার পর দুপুরেই সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দলটি মৃতদের তথ্য সংগ্রহের পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা। স্থানীয়রা চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে দাবি সিভিল সার্জনের। কুসংস্কার প্রচণ্ডভাবে কাজ করতেছে। এই রোগের শুরুর দিকে জুলাই মাসের 3 তারিখে যখন এখানকার 2-3 জন রোগী ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে গেছে এবং তারা যখন মারা যায়, গ্রামের ভিতরে এটাই অপপ্রচার হয় যে হাসপাতালে নিয়ে গেলে রোগী মারা যাবে, অতএব আমরা নিজেরা যে ইনফেক্টেড হয়েছে আমরা প্রচার করব না অথবা হাসপাতালে নিয়ে যাব না। এটাই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ বলে এটা মনে করি। করোনা আক্রান্ত কিংবা যাদের উপসর্গ আছে তাদের চিকিৎসার আশ্বাস দেন সিভিল সার্জন। আর জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করায় খুশি স্থানীয়রা। অসুস্থতার কারণে আমাদের এই অসুস্থতাটা বেড়ে গেছে। জ্বর জ্বালা হলে ডাক্তারের নেওয়ার জন্য থাকতে হবে, মুখে মাস্ক দিয়ে মানুষের থেকে দূরে থাকার। করোনার উপসর্গ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের 3 সদস্যের একটি দল কাজ করছে গ্রামটিতে। সময় সংবাদ, কুষ্টিয়া। সারা দেশে করোনায় 24 ঘন্টায় 93 জন মারা গেছেন। বগুড়ায়ও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাজেদ। হ্যাঁ জুবায়ের, আপনি জানেন যে করোনা পরিস্থিতি কিন্তু উত্তরে যে জেলাগুলো এর মধ্যে কিন্তু বগুড়া অনেকটা বেশি, এবং এই আপনার কোরবানি ঈদের পরে কিন্তু যে সংক্রমণ, সেই সংক্রমণটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত 24 ঘন্টায় যে আমরা পরিসংখ্যান পেয়েছি তাতে কিন্তু করোনা যে শনাক্ত, সেই শনাক্তটা একটু কমেছে। অর্থাৎ গত 24 ঘন্টায় যে করোনার শনাক্ত, সেই শনাক্তটা 25% ভাগে নেমে এসেছে। কিন্তু যে মৃত্যু সংখ্যা, সেই মৃত্যু সংখ্যা গত 7 দিনে বগুড়ার যে 3টি হাসপাতাল, বিশেষ করে মোহাম্মদ আলী ডেডিকেটেড যে করোনা হাসপাতাল, সেই হাসপাতাল সহ আরও যে 2টি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু মৃত্যুর সংখ্যা কখনো 10-এর নিচে নামে নেই, এবং সবসময় 10 থেকে 25 মধ্যে মানে ওঠানামা করছিল মৃত্যু সংখ্যা। আর এই যে যারা মৃত্যুবরণ করছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু গ্রাম অঞ্চলের রোগীরা। তারা সামান্য সর্দির জ্বরে কিন্তু প্রথম দিকে তারা খুব একটা আমলে নেয়নি, কিন্তু যখন শ্বাসকষ্ট শুরু হয় তখনই কিন্তু তারা হাসপাতালে আসতে শুরু করে, এবং কিছুক্ষণ পরে তারা শ্বাসকষ্টজনিত কারণে
কারণে কিন্তু তাদের মৃত্যুগুলো হয়। এবং এই কিছুদিন আগে এখানে কিন্তু যে করোনার যে শয্যা সংখ্যা, সেই শয্যা সংখ্যা কিন্তু খুবই অপ্রতুল ছিল। বিশেষ করে বগুড়ার যে 3টি হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা খুবই অপ্রতুল ছিল। অক্সিজেনের যে সমস্যা, সেই সমস্যাটা তো প্রকট ছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কেটে উঠতে শুরু করেছে। এখানে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে এবং যে অক্সিজেনের যে সেন্ট্রাল অক্সিজেন সহ যে সিলিন্ডারের যে অক্সিজেনগুলো, সেই অক্সিজেনগুলো কিন্তু এখানে আনা হচ্ছে, পর্যাপ্ত মজুদও রয়েছে। এবং ডাক্তাররা যে সেবা, সেই সেবাটা কিন্তু মোটামুটি এই যে হাসপাতাল যে 3টি, সেই 3টিতে করোনার যে সেবা, সেই সেবাটাও কিন্তু ভালোভাবে চলছে। কিন্তু একটি সমস্যা এখানে রয়ে গেছে, সেটি হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে এখানে যে টয়লেটের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত নাজুক। এখানে তারা করোনা রোগীরা সবসময় অভিযোগ করছেন যে টয়লেটে তারা যেতে পারছেন না। এটা বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালেও এই অভিযোগ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একই অভিযোগ যে বিভিন্ন অপরিষ্কারে যে টয়লেটগুলো রয়েছে, সেই টয়লেটগুলো তারা যেতে পারছে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট অভাব রয়েছে। তো জুবাইর, এই ছিল আমার কাছে বগুড়া করোনা পরিস্থিতিতে সর্বশেষ। বগুড়া থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। করোনার টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষা হ্যাক হয়েছে সন্দেহে থানায় সাধারণ ডায়েরি করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল হাসপাতালের উপপরিচালক ডাক্তার আফতাবউদ্দিন পাঁচলাইশ থানায় এই জিডি করেন। এতে উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তি সুরক্ষা ওয়েবসাইট থেকে পাঠানো SMS নিয়ে টিকা নিতে আসছেন, অথচ তাদের এখনও টিকা দেওয়ার তারিখ নির্ধারণ হয়নি। অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়, তাদের ধারণা কোনো একটি চক্র হ্যাকের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে গণহারে SMS পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আগস্টে সীমিত পরিসরে ভারতের সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয়া ও আকাশপথে ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, ভারত এবং দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের হার 5% নিচে নামলেই সীমান্ত খোলা যেতে পারে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাতিলা শারমিনের রিপোর্ট। ভারতের করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে চলতি বছরে। ডেল্টা ভ্যারিয়েন্ট আর মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রতিবেশী এই দেশের সঙ্গে প্রথম দফায় স্থল সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয় 26 এপ্রিল। ভারত থেকে অসুস্থ রোগী সহ নানান কাজে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে খোলা রাখা হয় বেনাপোল ও আগরতলা সীমান্ত। পরে চাপ বেড়ে যাওয়ায় সীমিত আকারে খুলে দেওয়া হয় দর্শনা, হিলি ও সোনা মসজিদ সীমান্ত। তবে ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার স্থল সীমান্ত ও এয়ার বাবলের মাধ্যমে সীমিত পরিসরে ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, সবকিছু বিবেচনায় নিয়ে আগস্টে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তখন যদি নাম্বারসগুলো যদি দুই দেশের ভালো থাকে, তাহলে আমরা হয়তো একটা সুইটেবল সময় হয়তো সীমিত আকারে, এখন লাস্ট যে এয়ার বাবলের যে নাম্বারসগুলো ছিল সেটা হয়তো ইমিডিয়েটলি করা যাবে না, বাট হয়তো সপ্তাহে 1টা বা 2টা ফ্লাইট এদিক থেকে ওদিকে তার স্বাস্থ্যবিধি মেনে একটা সম্ভাবনা হয়তো হতে পারে সামনের মাসে। এদিকে সংক্রমণের হার 5% নিচে নামলেই সীমান্ত খোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শনাক্তের হারটা অন্তত 5% নিচে নামলে আমরা তখন বলতে পারি যে হ্যাঁ, আমাদের সেটা নিরাপদ, অনেক মোটামুটি নিরাপদ, পুরোপুরি নিরাপদ তো অবশ্যই না, এবং আমাদের সীমান্ত খোলা যেতে পারে। ভারতের সঙ্গে 31 জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রেখেছে বাংলাদেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অর্ধনগ্ন ছবি, অশ্লীল ইমোজি ও ভিডিও পাঠিয়ে সহপাঠীকে উত্ত্যক্তের অভিযোগে উঠেছে বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মেসেঞ্জার গ্রুপ খুলে এই কাজে তাকে প্ররোচনা দিয়েছেন একই বিভাগে তার 3 বন্ধু। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বুয়েট কর্তৃপক্ষ বলছে, দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বিশ্লেষকদের দাবি, মেধাবীদের মধ্যে পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধের ঘাটতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। শাকির আহমেদের রিপোর্ট। গত মে মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 19তম ব্যাচের শিক্ষার্থী জারিফ হোসেন। প্রস্তাবে রাজি না হলেও জুনে ওই ছাত্রীকে নিজের অর্ধনগ্ন ছবি ও অশ্লীল ইমোজি পাঠায় জারিফ। কিছুতেই কাজ না হওয়ায় বিভাগের 3 বন্ধুর প্ররোচনায় অশ্লীল ভিডিও পাঠায় জারিফ হোসেন। ঘটনা জানাজানি হলে বিভাগের ফেসবুক গ্রুপে বিষয়টি স্বীকার করে ক্ষমা চান জারিফ ও তার বন্ধুরা। পরে আবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে জারিফ ও তার 3 বন্ধু।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বুয়েট কর্তৃপক্ষ বলছে, দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ক্লাব প্রতিনিধির মাধ্যমে অভিযোগ আমাদের কাছে করেছে, সেটা আমি উপাচার্য মহোদয়ের কাছে পাঠিয়েছি। উপাচার্য মহোদয় একটা তদন্ত কমিটিও করেছে, তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে। অপরাধ বিশ্লেষকদের দাবি, পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধের ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক ব্যাপারগুলোতে যত সক্রিয় থাকে, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা যে আমাদের যে সামগ্রিক যে শিক্ষার আয়োজন, এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে বলেই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আয়ের দিক দিয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের পরই বেনাপোলের অবস্থান হলেও ৯ বছর ধরে রাজস্ব ঘাটতির কবলে স্থলবন্দরটি। গেল অর্থ বছরেও ঘাটতি হয়েছে ২,৫৫৮ কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, বৈধ সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে তারা এ পথে বাণিজ্য কমিয়েছেন। রয়েছে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়ন না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি, কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। আছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, এছাড়া ইচ্ছেমতো শুল্কায়নের অভিযোগও। এতে লোকসানে পড়ে ব্যবসায়ীরা যাচ্ছেন অন্য বন্দরে, ফলে গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কাস্টমসের সাথে যোগসাধক করে শুল্ক ফাঁকি দিচ্ছে। যে আমরা চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে আসছি $4, ওই সেম মাল বেনাপোলে $6। যদি সরকার প্রত্যেক বন্দরের সাথে বেনাপোল বন্দরের সামঞ্জস্য রাখে, তবেই মাত্র বেনাপোল বন্দরের উন্নয়ন ঘটবে। বেনাপোল কাস্টমসে খাদ্যদ্রব্যের মান পরীক্ষার জন্য ল্যাবরেটরির সুবিধা না থাকায় বাইরে থেকে মান পরীক্ষা করাতে মাসের পর মাস সময় লেগে যায়। এতে খরচ বাড়ে, নষ্ট হয় পণ্যের গুণগত মান। আরও আছে কঠোর বিধিনিষেধের বেড়াজাল। ৫৫টা যে তালিকাভুক্ত পণ্য চালান আছে, যেটা ম্যান্ডেটরি টেস্ট, এর বাইরে যে পণ্য চালানগুলো আসে খাদ্যদ্রব্য চট্টগ্রাম কাস্টমসে, সেগুলো ফিট ফর হিউম্যান কনজাম্পশনের বিপদে ছাড় দেওয়া হয়। এই ব্যবস্থা অবিলম্বে বেনাপোলে চালু করতে হবে। বন্দরের জায়গা এবং রাস্তা সংকটেও ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না। যতগুলো বড় বড় প্রজেক্ট আছে গভর্নমেন্টের, বিশেষ করে পদ্মা ব্রিজ, মাল আসে এইখান থেকে, এগুলো কিন্তু এই যে চাপটা নেওয়ার মতো ক্যাপাসিটি বন্দরের নাই। বন্দর কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, আর কাজ শেষ হলে বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদ তাদের। ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আরো প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো কাজ চলমান আছে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,২৪৫ কোটি টাকা। আর গেল অর্থ বছরে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ২,৭৪,৭২৭ মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর প্রাণহানি। মহেশখালীতেও একজনের মৃত্যু, টানা বৃষ্টিতে আরও দুর্ঘটনার শঙ্কা। কুসংস্কারের কারণে হাসপাতালে না যাওয়ায় গ্রামে করোনায় বাড়ছে মৃত্যু, আরও ৯৭ প্রাণহানি। থামছে না অবাধ চলাচল। আগস্টে ভারতের সঙ্গে বর্ডার খুলে দেওয়ার চিন্তা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।